স্বার্থপর, ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দের গভীরতা আপনারা হয়তো সবাই জানেন। আমাদের দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা নিজেদের ভালো রাখতে গিয়ে অন্যদের বলি দিতেও পিছুপা হন না। তেমনি আবার এমনও কিছু মানুষ আছে যারা নিজেদের জীবন দিয়ে হলেও অপরিচিত এবং আপনজনদের জীবন বাঁচিয়ে দেয়। একজন বাবার জন্য তার মেয়ে কতটা গড গিফটেড হতে পারে সেটাও আপনারা বুঝতে পারবেন আজকের গল্পে, যেটা দেখার পর হয়তো আপনি অঝরে কান্না করে দেবেন। আজকের এই মুভির গল্প আপনাকে অনেক কিছু শেখাবে আর বুঝিয়ে দেবে দুনিয়ার বাস্তবতা। তো আজ আমি হাজির হয়েছি এমনই এক কোরিয়ান অ্যাকশন থ্রিলার হরর জনরার একটি মুভির গল্প নিয়ে, যার রেটিং হচ্ছে 7.6 আউট অফ 10। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশনটি। গল্পের শুরুতে দেখানো হয় একটি শেয়ার মার্কেট কোম্পানির ফান্ড ম্যানেজারকে, যার নাম সিওকো। সে তার কলিগকে বলে বায়োটেক প্ল্যান্টের সমস্ত শেয়ার বেচে দিতে। সেই কলিগ বলে সমস্ত শেয়ার বেচে দিলে মার্কেটে খুব খারাপ প্রভাব পড়তে পারে, কিন্তু তাকে সিওকো কনভিন্স করে সমস্ত শেয়ার বেচে দেওয়ার জন্য। এরপর দেখানো হয় সিওকো ফোনে তার স্ত্রীর সাথে কথা বলছে, আর তাদের কথাবার্তা শুনে বোঝা যায় সিওকো আর তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে এবং তাদের মেয়ে, যার নাম সোয়ান, সে এখন সিওকোর সাথে থাকে। সে তার মেয়ের জন্য একটা গিফট কিনে নিয়ে বাড়িতে আসে, কারণ আগামীকাল সোয়ানের জন্মদিন। কিন্তু সোয়ান যখন গিফটটা খুলে তখন দেখতে পায় তার বাবা এই গিফটটা অলরেডি লাস্ট ক্রিসমাসে তাকে দিয়ে দিয়েছে। আর সোয়ান এটা দেখে অনেক আপসেট হয়ে যায়। আর সোয়ান তার মায়ের কাছে যাবার জন্য জেদ করে। আসলে কাজের চাপের জন্য তার মেয়েকে সে সময় দিতে পারে না। তার মেয়ের সিঙ্গিং কম্পিটিশনেও যেতে পারেনি। সিওকো তার মেয়ের কথা শুনে বলে, যখন সময় পাবো তখন তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। কিন্তু সোয়ান বায়না করে বসে যে না, সে আগামীকালকেই যাবে। এরপর সিওকোকে তার মা একটা ভিডিও ক্যামেরা দেয়। যখন সেই ভিডিও ক্যামেরায় ভিডিও সিওকো দেখতে থাকে তখন সে দেখতে পায় স্কুলে সিঙ্গিং কম্পিটিশনে সোয়ান গান বলা বন্ধ করে দিয়েছিল, কারণ অডিয়েন্সদের মধ্যে সিওকো সেখানে উপস্থিত ছিল না। সোয়ান তার বাবাকে দেখতে পায়নি, এই জন্য সে গান বলা বন্ধ করে দিয়েছিল। আর এই দৃশ্য দেখে সিওকো রাজি হয়ে যায় বুসানে যাওয়ার জন্য। তো সকাল সকাল সে তার মেয়েকে নিয়ে স্টেশনে আসে আর তারা তাদের ট্রেনের সিটে গিয়ে বসে যায়। একটু পর আমরা দেখতে পাই একটা মহিলা দৌড়ে এসে ট্রেনে উঠে যায়, যার পায়ের মধ্যে কিছু কামড়ের ক্ষতচিহ্ন ছিল। তার পা দিয়ে প্রচুর রক্ত পড়ছিল। সে ট্রেনে ওঠার পর সোজা একটা বাথরুমে ঢুকে যায়। ট্রেন ছাড়ার সময় সোয়ান দেখতে পায় একটা লোক এসে স্টেশন মাস্টারের উপর ঝাঁপিয়ে পড়েছে। আর এটা দেখে সোয়ান তার বাবাকে বলতেই যাবে, কিন্তু তখন সে দেখতে পায় যে তার বাবা ঘুমিয়ে পড়েছে, আর এই জন্যই সে একা একা উঠে বাথরুমে চলে যায়। এরপর আমরা দেখি যে মহিলাটা ট্রেনে উঠেছিল সে অসুস্থ হয়ে ফ্লোরে যন্ত্রণায় কাতরাচ্ছে। আর তখন একজন ট্রেনের স্টাফ সেখানে আসে এবং সে মহিলাকে দেখে রেডিওতে ইনফর্ম করে আর মেডিকেল সাপোর্টের জন্য সাহায্য চাইতে থাকে। অন্যদিকে সিওকোর হঠাৎ ঘুম ভেঙে যায় আর সে দেখতে পায় পাশে তার মেয়ে নেই, তাই সে তার মেয়েকে খুঁজতে চলে যায়। আর তখন আমরা দেখি সেই অসুস্থ মহিলা একটা জম্বিতে পরিণত হয়ে গিয়েছে আর সেই স্টাফকে সে কামড়ে দিয়েছে। আর এটা দেখে ট্রেনের সবাই ভয় পেয়ে যায় আর এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। আমরা দেখি সেই স্টাফ মেয়েটিও জম্বিতে পরিণত হয়ে যায়। এরপর একের পর এক মানুষকে তারা কামড়াতে থাকে আর তারা সবাই জম্বিতে পরিণত হতে থাকে। সেখান থেকে কিছু লোক দৌড়ে সামনের কামরায় আসতে থাকে। আর এই দৃশ্য দেখে সিওকো ভয় পেয়ে যায় আর সে তার মেয়েকে খুঁজতে থাকে। তখন সে পেছনে ঘুরে দেখে তার মেয়ে দাঁড়িয়ে আছে। এরপর সে তার মেয়েকে কুলে নিয়ে পালাতে থাকে আর তাদের পেছনে জম্বিরাও দৌড়ে আসতে থাকে। সিওকো তার মেয়েকে নিয়ে কোনো রকম ভাবে পাশের কামরায় চলে আসে এবং দরজা বন্ধ করে দেয়। কিন্তু তখন সিওকো দেখতে পায় যে জম্বিদের সাথে সাথে একটা কাপলকেও জম্বিদের বগিতে আটকে দিয়েছে। এটা দেখে সে ওই কাপলকে দরজা খুলে কোনো রকম ভাবে জম্বিদের হাত থেকে বাঁচায় আর আবার দরজাটা বন্ধ করে দেয়। তারা সবাই দেখতে পায় জম্বিরা দরজা খুলতে জানে না, তারা শুধু মানুষকে দেখে মানুষের দিকে দৌড়ে আসতে পারে কামড়ানোর জন্য। সবার শেষে এই কামরাতে যে দুজন এসেছিল তাদের মধ্যে একজনের নাম ইউন স্যাম আর তার স্ত্রীর নাম সিয়ন, আর সে প্রেগনেন্ট। তো এই লোকটি সিওকোকে ক্ষমা চাইতে বলে, কারণ সে তাদেরকে ফেলে চলে এসেছিল।
কিন্তু সিউকো তার কাছে ক্ষমা চায় না। আসলে সে একজন সেলফ সেন্ট্রেড লোক, সে শুধুমাত্র নিজের কথাই ভাবে। এক কথায় তাকে আমরা স্বার্থপর লোক বলতে পারি। এরপর ট্রেনের ক্যাপ্টেন ইন্টারকমের সাহায্যে সবাইকে জানায় এই ট্রেন বুসান পর্যন্ত যাবে না, এটা দিয়োগো স্টেশনে গিয়ে থেমে যাবে, আর সেখানে আর্মি রয়েছে, তাই ভয় পাবার কোনো কারণ নেই। তখনই ট্রেনে উপস্থিত এক লোক যার নাম ইয়ন সিওক, সে একজনকে কল করে আর জিজ্ঞেস করে দিয়োগো স্টেশন সুরক্ষিত কিনা। কিন্তু সে জানতে পারে দিয়োগো স্টেশন সেফ নয়। এটা দেখে সিউকো তার এক ক্লায়েন্টকে কল করে আর সে জানতে পারে দিয়োগো স্টেশনে তাদের সবাইকে কোয়ারেন্টাইন করে দেওয়া হবে। কিন্তু সিউকো চায় না সে তার মেয়ে সোয়ানকে নিয়ে কোয়ারেন্টাইন হতে, তাই সে তার ক্লায়েন্টকে বলে আমি আপনাকে ফ্রিতে শেয়ার দেব, আপনি কোনো ব্যবস্থা করে আমাদেরকে বাঁচান। তখন সে ক্লায়েন্ট তাদেরকে মেইন গেট দিয়ে না গিয়ে ইস্ট সাইডের গেট দিয়ে বের হতে বলে এবং সেখান থেকে তার লোক তাদেরকে বাঁচিয়ে নেবে। এরপর ট্রেন ওই স্টেশনে পৌঁছে যায়, কিন্তু অবাক বিষয় হচ্ছে স্টেশন পুরো খালি। সবাই ট্রেন থেকে নেমে বাইরে আসতে থাকে, কিন্তু সিউকো তার মেয়েকে নিয়ে ইস্ট সাইডের গেট দিয়ে বের হতে থাকে। তখন তার মেয়ে তাকে বলে আমাদের সবাইকে জানানো উচিত, কিন্তু সিউকো বলে এমন সময় শুধুমাত্র নিজের কথাই ভাবতে হয়। তার বাবার এই কথা শুনে তার মন খুব খারাপ হয়ে যায়। তাদের কথাবার্তা চলাকালীন তাদের কাছে একটা হোমলেস লোক চলে আসে, কারণ সে ট্রেনে সিউকোকে ফোনের কথা বলতে শুনে ফেলেছিল, আর এই জন্যই ওই লোকটি সবার সাথে না গিয়ে তার সাথে যেতে চায়। তখন সেখানে তারা একটা আর্মি অফিসারকে আসতে দেখে, তারা ওই আর্মিকে দেখে দৌড়ে তার কাছে যেতে থাকে, কিন্তু তখনই আমরা দেখি সেই আর্মি অনেক জখম অবস্থায় রয়েছে এবং তার পেছনে পুরো আর্মি দল চলে আসে, যারা কিনা এখন জম্বিতে পরিণত হয়ে গেছে। এরপর আমরা দেখি মেইন গেটের সবার উপরে জম্বিরা হামলা করে দেয়, আর এই হামলার কারণে সেখানে বহু প্যাসেঞ্জার মারা যায় এবং অনেকে বেঁচে ফিরে আসতে পারে। আর একটু পর যখন একটা জম্বি সোয়ানকে কামড়াতেই যাবে, তখনই ইয়োনসেন ওই জম্বিকে হিট করে সোয়ানকে বাঁচিয়ে নেয়। এরপর আমরা দেখতে পাই ট্রেনে থাকা বেসবল প্লেয়ারদের মধ্যে শুধুমাত্র ইয়ান হুক আর তার গার্লফ্রেন্ড কিম পিয়া বেঁচে যায়। এরপর সিন ইউন সিওকের দিকে শিফট হয় আর সে ট্রেনের ক্যাপ্টেনকে বলে আমরা কেন দেরি করছি, আমাদের এখনই বুসানের জন্য বেরিয়ে যাওয়া উচিত। এরপর ট্রেনের ক্যাপ্টেন সেই ট্রেনটাকে ছাড়তে থাকে, আর এদিকে সিউকো আর ইউনসেন বাহাদুরের মতো জম্বিদের সাথে লড়াই করছিল এবং সমস্ত লোকদেরকে তারা ট্রেনে ওঠার জন্য সাহায্য করতে থাকে। ট্রেন ছেড়ে দেয় আর এই ঝামেলার জন্য তারা সবাই আলাদা আলাদা হয়ে যায়। কিমপিয়া আর কিছু লোক একটা কামরাতে উঠে যায়, সোয়ান, সিওন আর হোমলেস ম্যান আর একজন বৃদ্ধ মহিলা অন্য একটা কামরায় উঠে যায়, যার দুপাশে প্রচুর জম্বি ছিল। এটা দেখে তারা নিজেদের বাঁচানোর জন্য একটা ওয়াশরুমের ভেতরে আশ্রয় নেয়। আর এদিকে সিউক, ইয়োনসেন আর ইয়ানহুক অন্য একটা কামরাতে উঠে। এরপর ইয়োনসেন তার স্ত্রীকে ফোন করে এবং জানতে পারে তারা 13 নম্বর বগির একটা বাথরুমে রয়েছে। এটা দেখে ইয়ানহুক তার গার্লফ্রেন্ড কিমপিয়াকে কল করে জিজ্ঞেস করে তারা কোথায় রয়েছে এবং তাদের কাছ থেকে লোকেশন জানার পর তারা বলে আমরা তোমাদের বগিতেই আসছি। কিম যখন সবাইকে এই কথাটা বলে, তখন ইয়ন সিওক বলে তারা যে ইনফেক্টেড নয় তার কি গ্যারান্টি আছে, আমরা কোনো লোককে এই কামরাতে আর ঢুকতে দিব না। আসলে সেও একজন স্বার্থপর মানুষ। এরপর আমরা দেখি সিউকো, ইউনসেন, ইয়ানহুক নিজেদের প্রস্তুত করে নেয় জম্বিদের সাথে লড়াই করার জন্য, কারণ তারা এখন 9 নম্বর বগিতে রয়েছে আর 13 নম্বর বগি পর্যন্ত যেতে হলে তাদেরকে অনেক জম্বিদের সাথে লড়াই করেই যেতে হবে। এরপর তারা জম্বিদের সাথে লড়াই করতে করতে এগিয়ে যেতে থাকে। তখনই ট্রেন একটা টানেলের মধ্য দিয়ে যায়, এর ফলে সমস্ত ট্রেন অন্ধকার হয়ে যায় আর তারা দেখতে পায় অন্ধকারের মধ্যে জম্বিরা কোনো কিছু করতে পারে না, তারা চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর তারা এটা দেখে চুপি চুপি সেখান থেকে বেরিয়ে সোয়ানদের কাছে পৌঁছে যায় এবং তাদেরকে নিয়ে ফিরে আসতে থাকে যেখানে সবাই রয়েছে। কিন্তু আসার পথে সেই হোমলেস ম্যানকে বাঁচাতে গিয়ে সিউকো জম্বিদের সামনে এসে যায়। সেখান থেকে বেরোনোর সময় জম্বিরা তাদের দেখে নেয় এবং পিছু করতে থাকে। তারা সেই কামরা থেকে বাইরে আসতে পারলেও পাশের কামরাতে যেতে পারে না, কারণ পাশের কামরার দরজার ভেতর থেকে বন্ধ করে দিয়েছে ইয়ান সিওক। ইয়ানহুক কিমকে ডাকতে থাকে, কিন্তু তারা কিমপিয়ার মুখ চেপে ধরে আছে। সে কিমপিয়াকে কল করে, কিন্তু ইয়ান সিওক তার ফোনটাকেও ভেঙে দেয়। আর এখন কোনো উপায় না পেয়ে ইয়ানহুক সেই দরজাকে ভাঙতে শুরু করে। আর এদিকে এতক্ষণ ধরে ইয়ানসেন হাত দিয়ে দরজাকে ধরে আছে যাতে জম্বিরা এই কামরায় প্রবেশ করতে না পারে।
আর সেই সাথে সিওকো জম্বিদের সাথে লড়াই করছে। এসব করতে করতে একটা জম্বি ইউনসেনের হাতে কামড় দিয়ে দেয়। আর এখন সে বুঝে যায় যে সেও জম্বিতে পরিণত হয়ে যাবে। এজন্য সে সিওকোকে বলে, আমার স্ত্রীর খেয়াল রেখো। ইয়ানহুক ওই দরজা ভেঙে ফেলে এবং তখনই জম্বিরাও সেই কাচের দরজা ভেঙে ভেতরে আসতে থাকে। তখন ইয়ানসেন জম্বিতে পরিবর্তন হতে থাকলেও সে তার সমস্ত শক্তি দিয়ে জম্বিদের আটকানোর চেষ্টা করতে থাকে। সবাই পাশের রুমে চলে আসতে পারলেও সেখানে থাকা এক বৃদ্ধ মহিলা আসতে পারে না, আর তাকে জম্বিরা কামড়ে দেয়। সিওকো ইয়ান সিওককে মারতে থাকে আর সে বলতে থাকে, তোমার জন্যই আজ তারা দুজন মারা গিয়েছে। তুমি যদি আমাদেরকে প্রথমেই এই রুমে ঢুকতে দিতে তাহলে আজ তারা বেঁচে থাকতো। কিন্তু ইয়ং সিওক সবাইকে উস্কে দেয় আর সবাইকে বলতে থাকে যে এরা এখন ইনফেক্টেড হয়ে গিয়েছে, তাই এদেরকে আমাদের সাথে রাখা উচিত নয়। এজন্য সেখানে উপস্থিত ট্রেনের একজন স্টাফ বলতে থাকে, যারা নতুন এই বগিতে এসেছে তারা এই বগিতে থাকতে পারবে না, তারা পাশের বগিতে চলে যাক। এই কথা শুনে বাকি সবাই তার কথায় সহমত প্রকাশ করে আর তাদেরকে বেরিয়ে যেতে বলে। কিমপিয়া ইয়ানহুককে বলে, আমিও তোমাদের সাথে যাব, আমি এদের সাথে থাকবো না। আর এরপর তারা পাশের রুমে চলে যায়। যে মহিলাটি এই কামরায় আসতে না পেরে মারা গেল তার এক বোন এই কামরাতে উপস্থিত থাকে আর সে বুঝে যায় যে এই কামরায় যত লোক রয়েছে তারা সবাই স্বার্থপর আর তাদের জন্য আজ তার বোন মারা গেল, তাই তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর এটা ভেবেই সে ওই কাচের দরজাটাকে খুলে দেয় এবং সমস্ত জম্বি এই কামরায় চলে আসে, সবাইকে কামড়ে দেয় এবং সবাইকে মেরে ফেলে। এরপর দেখানো হয় রেল লাইন বন্ধ থাকার জন্য এই ট্রেনটি বুসান পর্যন্ত যেতে পারবে না। সেজন্য ট্রেনের ক্যাপ্টেন ইন্টারকমের সাহায্যে সবাইকে বলে, রেল লাইন বন্ধ থাকার জন্য এই ট্রেন বুসান পর্যন্ত যেতে পারবে না, আমাদেরকে অন্য একটা ট্রেনে করে বুসানে যেতে হবে। আর এই জন্য আমি অন্য একটা ট্রেন সবচেয়ে বাঁদিকের লাইনে নিয়ে যাচ্ছি। তোমরা যারা যারা আমার কথা বুঝতে পারছো তারা সবাই এই ট্রেন থেকে নেমে সবচেয়ে বাঁদিকের ট্রেনে চলে আসো। এদিকে আমরা দেখতে পাই ইয়ান সিওক আর সেই স্টাফ এখনো মারা যায়নি, তারা নিজেদেরকে একটা বাথরুমের মধ্যে বন্দি করে রেখেছে। তো ইয়ান সিওক নিজে বাঁচার জন্য সেই স্টাফকে জম্বিদের দিকে ধাক্কা দেয় আর জম্বিরা তাকে কামড়াতে থাকে। এই সুযোগে সিওক সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর সবাই তখন ট্রেন থেকে বেরিয়ে নতুন ট্রেনে আসতে যাবে, তখনই একটা চলন্ত ট্রেন এসে তাদের ট্রেনকে ধাক্কা মেরে দেয় আর এর ফলে তারা সবাই আলাদা আলাদা হয়ে যায়। ইয়ানহুক তার গার্লফ্রেন্ড কিমপিয়াকে নিয়ে নতুন ট্রেনে যাওয়ার জন্য একটা ট্রেনের দরজা খুলতে থাকে। তখন সেই ইয়ান সিওক এসে কিমপিয়াকে ধাক্কা দিয়ে দেয় এবং নিজে সেখান থেকে বেঁচে বেরিয়ে যায়। আর ইয়াং হুক কিমকে দেখে সে তাকে বাঁচাতে যায়, কিন্তু সে এখন জম্বিতে পরিণত হয়ে গিয়েছে আর এজন্যই সে তার প্রেমিককে কামড়ে দেয় এবং তারা দুজনই জম্বিতে পরিণত হয়ে যায়। আর এদিকে ইয়ান সিওক দৌড়ে পালাতে থাকে, কিন্তু সে স্লিপ করে রেল লাইনে পড়ে যায় আর তখনই একটা জম্বি তাকে কামড়ে দেয়। এই ট্রেনের ক্যাপ্টেন তাকে দেখে তাকে বাঁচানোর জন্য যায়, কিন্তু সে ট্রেনের ক্যাপ্টেনকে সেখানে ফেলে রেখে নিজে ট্রেনে উঠে যায়। এর ফলে জম্বিরা সেই ট্রেনের ক্যাপ্টেনকেও মেরে ফেলে। এরপর সিন শিফট হয় সিওকোর দিকে। ট্রেন অ্যাক্সিডেন্টের ফলে তারা দুটি ট্রেনের মাঝখানে আটকে ছিল। তাদের উপরে যে ট্রেনটা রয়েছে সেই ট্রেনের কামরাটি জম্বিতে ভরপুর আর এরপর তারা সেখান থেকে কোনো রকম বের হতেই যাচ্ছিল, কিন্তু তখনই তাদের উপরে থাকা জম্বিরা জানালার কাঁচ ভেঙে নিচে চলে আসে। এটা দেখে সেই হোমলেস ম্যান তাদেরকে আটকাতে থাকে এবং সেখান থেকে তাদের তিনজনকে বাঁচিয়ে দেয়। তারা তিনজন দৌড়ে নতুন ট্রেনে ওঠে, কিন্তু তাদের পিছু জম্বিরা কোনোভাবেই ছাড়ে না। জম্বিরা সেই ট্রেনে ঝুলে ঝুলে যেতে থাকে আর যখন প্রচুর জম্বিরা এই ট্রেন ধরে যেতে থাকে তখন ট্রেনের স্পিড কমে যেতে থাকে। আর এসব দেখে কোনো উপায় না পেয়ে সিওকো তার পা দিয়ে লাথি মেরে জম্বিদের কাছ থেকে কোনো রকমে তাদের পিছু ছাড়ায়। তাদের পিছু ছাড়ানোর পর সিওকো যখন একটা দরজা খুলে তখন সে দেখতে পায় ইয়ান সিওক জম্বিতে পরিণত হয়ে গেছে। সে এবার এই জম্বির সাথে লড়াই করতে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে সে তাকে ট্রেন থেকে ফেলে দিতে সক্ষম হয়, কিন্তু পড়ে যাওয়ার আগে ইয়ং সিওক সিওকোর হাতে কামড়ে দেয় আর এখন সিওকো সেও জম্বিতে পরিণত হয়ে যাবে। এটা ভেবে সিওকো তাড়াতাড়ি তার মেয়ে আর সিওনকে ট্রেনের ভেতরে বসিয়ে দেয়। এরপর সিওকো সিওনকে বলে, যখন ট্রেনটা পৌঁছে যাবে তখন তুমি এই ব্রেকটাকে টেনে ধরবে। আর এরপর সে তার মেয়ের কাছে যায়। সে তার মেয়েকে বলে সবসময় সিওনের সাথে থাকবে আর বুসানে গিয়ে সে যেন তার মায়ের কাছে চলে যায়, কিন্তু সে তার বাবাকে ছাড়তে কোনো মতেই রাজি হচ্ছিল না। সে তার বাবাকে যেতে না করে আর তার বাবার জন্য প্রচুর কান্না করতে থাকে।
কিন্তু সিওকো সেখান থেকে বেরিয়ে সেই ট্রেনের পেছনে এসে দাঁড়িয়ে যায়। এরপর সিওকো সে আর তার মেয়ের সমস্ত ভালো ভালো স্মৃতির কথা ভাবতে থাকে। সে ভাবতে থাকে সোয়ান যখন ছোট্ট ছিল তখন তাকে সে কতটা ভালোবাসতো, কতটা সময় দিত। আর এসব ভাবতে ভাবতেই সিওকো চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মারা যায়। এরপর সেই ট্রেন বুসানে এসে পৌঁছায়। এরপর সিওন সোয়ানকে নিয়ে একটা টানেলের মধ্য দিয়ে যেতে থাকে। আর আমরা দেখতে পাই টানেলের অন্য পাশে আর্মি অফিসাররা অস্ত্র নিয়ে তৈরি হয়ে আছে। সেই আর্মি অফিসাররা টানেলের মধ্য দিয়ে দুজনকে আসতে দেখে, কিন্তু টানেলের ভেতরে অন্ধকারের জন্য তারা বুঝতে পারে না যে এরা আসলে মানুষ নাকি জম্বি। আর এই জন্যই তারা অর্ডার পায় তাদেরকে গুলি করে মেরে ফেলার। আর্মি অফিসাররা তাদেরকে গুলি করতেই যাবে, কিন্তু তখনই তারা একটা গান শুনতে পায়, যে গানটা সোয়ান বলছিল। সোয়ান স্কুলে থাকাকালীন তার সমস্ত গান গাইতে পারেনি, কারণ তার বাবা সেখানে ছিল না। আর এখন সে তার বাবা মারা যাওয়ার দুঃখে গান গাইতে থাকে। আর এই গান শুনে আর্মি অফিসাররা বুঝে যায় যে এরা জম্বি নয়, এরা মানুষ। আর এরপর সেই আর্মি অফিসার গিয়ে তাদেরকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, জম্বি হওয়ার শুরু কিভাবে হলো? আসলে যে ভাইরাসের কারণে মানুষ জম্বিতে পরিণত হচ্ছিল সেটা ছিল একটা বায়োটেক কোম্পানির ভাইরাস, যে কোম্পানির শেয়ারগুলোকে সিওকো সবার প্রথমে বিক্রি করে দিতে বলেছিল। আর এখানেই এই সিনেমার শেষ হয়। যেহেতু সেই কোম্পানির সমস্ত শেয়ারকে বেচে দেওয়া হয়েছিল, তাই সে কোম্পানিরা বদলা নেওয়ার জন্য এই ভাইরাসকে প্লেনের সাহায্যে আকাশ থেকে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এক্সপ্লেনেশন। যাদের কাছে আমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই মনে করে লাইক করে দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখে দিন। তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।